দেখি দাঁড়ান, শো করছে কিনা দেখেন। শো করছে, লিঙ্কটা শেয়ার করছি। শুরু করা যাক আজকে লাইভ সেশনটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি আবির্ভাব সাহা। হ্যালো, আমাকে তো সবাই চেনো নিশ্চয়ই। আই এম ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আর তোমরা তো আমাকে আরেকটা পরিচয় এখন নতুন হয়েছে, সেটা হচ্ছে সেলস এপিকিউরিয়াম বলে একটা পেজে আমি ফাউন্ডার নেই। এবার সেলস এপিকিউরিয়াম যে পেজটা ক্রিয়েট করেছি, এটার মোটিভটা কি, এটার সোল এমটা কি, ঠিক আছে? আমরা এই পেজটা ক্রিয়েট করা হয়েছে একটা মোটিভ নিয়ে, যে আমরা এই পেজের থ্রু দিয়ে আমরা আমাদের পাবলিককে ইম্পর্টেন্ট হেলথ ইস্যুস যেগুলো সোসাইটিতে রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো, কেমন? তারপরে সিলোসিফিকেন্সের আরেকটা এম হচ্ছে আমরা যে হেলদি লাইফস্টাইল কি করে লিড করা যায় সেটাও আমরা আমাদের পেজের থ্রু দেখানোর চেষ্টা করি। লাস্টলি, হাতের কাছে যা যা সিম্পল ফুড ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় না, সেইগুলো দিয়ে বাড়িতে বসে কি করে হেলদি খাবার বানানো যায় সেটাও আমরা আমাদের পেজের থ্রু দেখানোর চেষ্টা করি। এবার আমরা তো সবাই জানি যে লকডাউন চলছে চারিদিকে, মানে আমরা টেনশনের মধ্যে রয়েছি যে কি হবে, আমরা বাঁচবো তো, আমরা সুস্থভাবে সবকিছু ঠিকঠাক চলবে তো। প্রতিদিন দেখছি এতগুলো করে কেস বাড়ছে, কি হবে না হবে কোনো ঠিক নেই। কিন্তু আমরা সবাই চিন্তা করছি ওই কেস কত বাড়ছে সেই জিনিসটা নিয়ে, একবারও কিন্তু ভাবছি না যে 20K 25K এত কিন্তু রিকভারিও হচ্ছে। রিকভারিটা নিয়েও কিন্তু আমাদের ভাবা দরকার, বিকজ রিকভারি হচ্ছে বলে কিন্তু আমাদের একটা আশার আলো দেখতে পাচ্ছি, তাই না? এবার সেই রিকভারিটা পসিবল হচ্ছে কাদের জন্য? একটা সেগমেন্ট অফ সোসাইটি যাদেরকে আমরা বলি যে ডক্টরস আর লাইফ সেভার্স। তারা আমাদেরকে এই সময় নিজেদের ফ্যামিলি সবাইকে ছেড়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত, যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, যাতে আমরা সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এবার আমাদের এই লাইফটা মেনলি করার কারণ হচ্ছে 1 জুলাই আমরা সবাই জানি ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন। তো এবার ওইটার উপলক্ষে আমাদের ডিসাইড করা হয় যে আমরা ফ্রন্টলাইন ওয়ারিয়ার মানে ডক্টর বিধান চন্দ্র রায়ের যে ফিলোসফিটা আর আদর্শটাকে পাথর করে যারা এগিয়ে চলে যাচ্ছি আজকের দিনেও, তাকে ডেডিকেট করে তাকে ট্রিবিউট জানিয়ে একটা লাইভ সেশন করবো অন অ্যাড্রেসিং ইম্পর্টেন্ট হেলথ ইস্যু। তো সেটাই আমরা আজ থেকে শুরু করছি। আজ থেকে শুরু করে 30 জুলাই পর্যন্ত আমাদের এই লাইভ সেশনটা চলবে। ইম্পর্টেন্ট হেলথ ইস্যুস নিয়ে আমরা এই লাইভ সেশনটা করবো।
তো দেখছি অনেকেই জয়েন করেছে, 9 জন জয়েন করেছে, 10 জন জয়েন করেছে ইনফ্যাক্ট। হ্যালো, গুড মর্নিং মৃদুলিনা, গুড মর্নিং সৌরভ, গুড মর্নিং সুদীপ্ত। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ডায়াবেটিস। তো আমাদের স্পিকার আজকের জন্য শুভশ্রী মুখার্জি আর শুভজিৎ পল। শুভশ্রী মুখার্জি স্টার্ট করবেন ইন্ট্রোডাকশন টু ডায়াবেটিস দিয়ে। Good morning, I'm Shubhashree Mukherjee, IQ City Medical College, final year MBBS পড়ছি। তো আজকের টপিক ডায়াবেটিস মেলাইটিস, ওটা সম্বন্ধেই তোমাদের একটু সচেতন করব। ডায়াবেটিস তো একটা খুব নর্মাল ডিজিজ, যেটা তুমি জানো যে অনেক বাড়িতে, অনেক হাউসহোল্ডে এটা খুব কমন হয়ে গেছে। যদিও এটা নিজস্ব কোনো ম্যানিফেস্টেশন ওইভাবে স্পেসিফিক্যালি নেই, কিন্তু এটার একটা প্রবলেম যেটা এন্ড স্টেজ ডিজিজ হতে পারে, বিভিন্ন রকম অর্গানসকে এফেক্ট করতে পারে, লাস্টলি দ্যাট ক্যান লিড টু ডিজাস্ট্রাস রেজাল্টস। সো হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস, আমি এটা দিয়ে শুরু করব। So it's a group of disorders that has hyperglycemia or increased blood sugar in common. So what are the causes of diabetes mellitus? You can say that there are 3 causes of diabetes mellitus. Number 1 is increased glucose secretion in the blood, and then there are other 2 causes, like there will be decreased insulin secretion and decreased glucose utilization in the body. There are 5 types of diabetes mellitus. আমি একটা একটা করে বলছি। যেটা খুব নর্মালি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস আর টাইপ 2, এই দুটো কিন্তু খুব নর্মালি দেখা যায়। আরেকটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড, which we normally called as gestational diabetes mellitus। এছাড়াও আর দুটো আছে, সেটা হচ্ছে ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং আর মনোজেনিক ডায়াবেটিস মেলাইটাস। এই দুটো কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই। আর স্ক্রিনিং, যেটা ডায়াবেটিসের স্ক্রিনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েই উই ক্যান প্রিভেন্ট দ্য ডিজিজ। সো স্ক্রিনিং শুড বি ডান এট প্রপার ইন্টারভেলস, প্রপার টাইমিংস অ্যান্ড আফটার 40 ইয়ার্স। তোমরা দেখো যে এল্ডারলিদের খুব কমনলি এটা পাওয়া যায়। আর আমাদের বাড়িতে ধরো তোমাদের মা বাবারা অনেকেরই আমরা দেখি যে ডায়াবেটিসটা কিন্তু খুব কমন। তো আমরা যদি রিস্ক ফ্যাক্টর গুলো দেখে নিই, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে ডায়াবেটিস মেলাইটাসটা কেন এত কম আর কেন এত প্রিভ্যালেন্ট সোসাইটিতে। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ ডায়াবেটিস মেলাইটাস? ফার্স্ট অফ অল, যেটা আমাদের ভেরি কমন, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস। যেটা এখন হয়েছে লাইফস্টাইল মডিফিকেশনস লাইক sedentary lifestyle, decreased physical activity, then obesity, that are very common in today's settings. Then hypertension, you see that there are many people suffering from hypertension in the society. One of the very important risk factor is family history. ফ্যামিলি হিস্ট্রি বলতে আমরা কি বুঝি? ফ্যামিলি হিস্ট্রি মানে মা অথবা বাবা অথবা সিবলিংস এর মধ্যে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাহলে কিন্তু একটা সেটা খুব কমন প্রবলেম। Coming to the symptoms of diabetes mellitus, what do you see in patients suffering from diabetes mellitus? So first is they will have increased thirst or increased urination. Weight loss is also very common among them. They will also show features like sores in the body or skin infections that do not heal easily. They will very commonly complain of skin infections that do not heal. And then there will be extreme fatigue and sores that does not properly heal, or they will show some infections. Then coming to the diagnostic criteria, fasting and PP, these are the 2 terms that we get to hear very commonly. Nowadays there are many instruments that are available in online as well as medical shops, like that are called as glucose monitoring machines, so or glucometers. So coming to the diagnostic criteria, if you do a fasting glucose, fasting means after 12 hours of proper fasting, most probably overnight, most commonly it is done overnight, in the morning you measure the blood sugar. So what we will see, then less than 100 is the normal. 100 to 126 means impaired glucose tolerance, and more than 126, more than or equal to 126, that means overt diabetes. Postprandial means PP, that is the common terms that are used by people.
So postprandial means 2 hours after we have food, and most commonly it is done 2 hours after lunch. So normally this blood sugar should be less than 140. But 140 to 199 means impaired glucose tolerance, and more than or equal to 200, that means over diabetes or clinical diabetes. So doctors say that diabetes is an iceberg of disease. Only a tip of the iceberg, that is only a small portion of the society that have diabetes mellitus patients suffering from this disease are only seen by the physician. So why is this so? This is because there are no such manifestations. Mostly people are asymptomatic in the early stages. They only come to doctors or physicians when they face serious problems, like I've said before, like increased thirst or increased urination, then fatigue, weight loss, skin infections. These are the things. So mainly what is the major dreaded complications that we come across if people have diabetes mellitus, that I will discuss now. So as I say that though diabetes really it's a very yeah, it is a fatal disease in some cases, but if it is diagnosed early and prevention is taken and treatment is also started early, then we can see that we can prevent the disease, and many disastrous complications can thus be prevented. So what are the major complications? The eye complications that we see is blindness. Actually, the complications are mainly divided into 3 categories, that is microvascular, macrovascular, and some other complications. To be simple, I'll just define the complications. Like in the eye, you can have in the eye you can have blindness or blurred vision, so that is a major symptom. And then you can have, like in peripheral arterial diseases, you can have coronary artery disease that can ultimately lead to myocardial infarction or heart disease. And then there are other factors like diarrhea, then cataract, glaucoma. Then you can also have skin infections or sexual dysfunction. So the major dreaded complication, as I say, is blindness. Also in kidney, you can have other complications like frothy urine or proteinuria. So this is called diabetic nephropathy. And blindness, as I said, it is called diabetic retinopathy. And in diabetic neuropathy, that is a disorder that affects the nerves. That is, you can have tingling or numbness or loss of sensation in your limbs. Another dreaded complications that is most commonly seen, called diabetic foot. In diabetic foot, there is a gangrene, necrosis. Mainly, the thing is that the tissues, they undergo degeneration and then putrefaction. So this is called uh, diabetic foot, and ultimately as a result of this, auto amputation of the limb occurs. So what I would say is that people who suffer from diabetes, they should always use footwear and should not go barefooted into ground or anything. That also their nerves are impaired, so they will not sense anything. So any problem can occur in the foot that can ultimately be fatal. Like I have said, auto amputation of limbs, the fingers come out. So these are the complications that we face day to day. So now other complications will be told to you by Shubhajit. হ্যালো গাইস, সাউন্ড আসছে তো? Hmm. হ্যালো গাইস, আমি শুভজিৎ পাল, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট ফ্রম মেডিকেল কলেজ কলকাতা। তো আজকে এই থার্ড পার্টের যে ভিডিওতে, সেখানে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ডায়াবেটিসের যে রিমেনিং কমপ্লিকেশনস গুলো আছে সেখানে। তো ডায়াবেটিসের ম্যাক্সিমাম কমপ্লিকেশনসই শুভশ্রী বলে দিয়েছে, যেটা বাকি থাকছে সেটা হচ্ছে যে হার্ট প্রবলেম। তো হার্ট প্রবলেম এমন একটা কমপ্লিকেশন, সেটা শুধুমাত্র যে ডায়াবেটিসের সাথে যুক্ত আছে তা নয়, যে কোনো রকম মানে কোমরবিডিটির আলটিমেটলি হার্ট মানে একটা একটা টাইমের পরে সেটা হার্ট প্রবলেম কজ করে। ডায়াবেটিসও ঠিক সেই রকমই হচ্ছে গিয়ে একটা কোমরবিডিটি, সো এটাও আলটিমেটলি হার্ট প্রবলেম কজ করবে। হার্টে অনেক টাইপের প্রবলেম হতে পারে,
বাট যেটা মোস্ট কমন প্রবলেম যেটা আমরা বেসিক্যালি দেখতে পাই সেটা হচ্ছে বেসিক্যালি হার্ট অ্যাটাক অর্থাৎ হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় এবং তারপরে সেই পেশেন্টের মানে ডেথ হয়ে যায়। তো সেই যে কন্ডিশনটা সেটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে। ডায়াবেটিসের মানে কন্ট্রোল করা গেলে দেখা গেছে যে এই হার্ট অ্যাটাক হওয়ার যে সম্ভাবনা সেটার পরিমাণ এমনি মানে বেশ কিছুটা কমে যায়। এরপরে যেটা আছে, তো ডায়াবেটিসের এই হার্ট অ্যাটাকের কমপ্লিকেশন ছাড়াও মানে যে আর্টারিয়াল যে ডিজিজ গুলো রয়েছে সেইগুলোতেও ডায়াবেটিস সিমিলার ভাবেই মানে এফেক্ট করে। তো সেই আর্টারিয়াল যে মানে যে ডিজিজ গুলোতে ডায়াবেটিস মেনলি এফেক্ট করছে তার মধ্যে বেসিক্যালি যে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ গুলো শুভশ্রী আগেই মেনশন করেছে। তো আমি একটা জিনিস বেসিক্যালি বলতে চাই যে ডায়াবেটিসের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে যে একটা আর্টারিকে মানে একটা ধমনীকে ডায়াবেটিসের কারণে সেই ধমনীর মধ্যে মানে কিছু একটা অবস্ট্রাকশন বা কিছু একটা ব্লক সৃষ্টি হয়। তো সেই ব্লকটার কারণে সেই ধমনীটা অ্যাকচুয়ালি ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়, তার ফলে এই কমপ্লিকেশন গুলো শুরু হয়। তো সেটা হার্টেও সিমিলার ভাবে হার্টের যে ধমনী থাকে সেটাকে বলে করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারিতে যখন ব্লকটা হয় তখনই হার্টের এরকম টাইপের মানে বুকে ব্যথা শুরু হয় এবং তারপরে পেশেন্টের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো এরপরে আসছি যেটা সেটা হচ্ছে ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন যেটা মানে বেশি দিন ধরে ডায়াবেটিস থাকলে হবে তা নয়, মানে অ্যাকিউট ডায়াবেটিসের কমপ্লিকেশন অর্থাৎ যদি হঠাৎ করে পেশেন্টের ব্লাডের সুগারের মাত্রা অনেক বেড়ে যায় তাহলে এই কমপ্লিকেশন গুলো হয়। তো এখানে বেসিক্যালি দুটো কমপ্লিকেশন আছে। একটা হচ্ছে যে একটা হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, আর সেকেন্ডেরটা যেটা সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোটিক কোমা। তো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বেসিক্যালি ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 এ দেখতে পাওয়া যায়। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 বেসিক্যালি জুভেনাইল ডায়াবেটিস অর্থাৎ যেখানে বা পেশেন্টের বয়স হচ্ছে খুবই কম হয়, মানে খুব কম বয়সী ডায়াবেটিসটা ধরা পড়ে এবং তারপরে পেশেন্ট মোটামুটি ভাবে 20 বছর মানে মোটামুটি ভাবে তারপরে আস্তে আস্তে পেশেন্টের কন্ডিশন মানে আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো এই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেসিক্যালি কি হয় যে হঠাৎ করে শরীরের মধ্যে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, মানে সরি ইনসুলিনের প্রয়োজনীয়তা বেড়ে যায়, অথবা পেশেন্ট কোনো কারণে ইনসুলিন নেওয়া কমিয়ে দেয়, অথবা যদি পেশেন্টের যখন পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয়েছে তখন হয়তো এই ডায়াবেটিসের হিস্ট্রি দেওয়া হয়নি বা হসপিটাল থেকে ডায়াবেটিস হিস্ট্রি নেওয়া হয়নি। তো সেই কারণে পেশেন্টের ইনসুলিন সাপ্লাইটা কোনো কারণে হয়তো ইম্পেয়ার্ড হয়। তো তার ফলে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের শরীরে মানে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং সেই গ্লুকোজ থেকে কিটোন বডির মাত্রা বেড়ে যায়। আমরা দেখেছি যে নর্মাল ডায়াবেটিসে মানে পোস্ট প্রান্ডিয়াল অর্থাৎ খাওয়ার পরে যদি আমরা ব্লাড গ্লুকোজকে মেজার করি তাহলে সেখানে যে মানে যে গ্লুকোজের মাত্রাটা থাকে সেটা হচ্ছে 200 মিলিগ্রাম/ডিএল। কিন্তু এই ডায়াবেটিক যখন কিটো অ্যাসিডোসিস হচ্ছে সেখানে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বেসিক্যালি মানে 250 থেকে 600 রেঞ্জে থাকে। তার মানে এখানে নর্মাল যে মানে নর্মাল আমরা যখন ডায়াবেটিস বলি তখন যে রেঞ্জটা থাকে এখানে সেই রেঞ্জটা থেকে অনেকটাই বেশি। তো তার ফলে কিন্তু বেসিক্যালি কমপ্লিকেশন গুলো হয়। আর কিটো অ্যাসিডোসিস অর্থাৎ যেহেতু এখানে কিটোন বডি থাকছে তো সেটা বোঝার উপায় হচ্ছে পেশেন্টের শ্বাস প্রশ্বাসের সাথে একটা ফ্রুটি মানে ফলের মতো একটা গন্ধ বেরোয়। আর তার সাথে পেশেন্টের হার্টবিট বেড়ে যায় যাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। আর তাছাড়া পেশেন্ট যত নিজের হার্টবিট নিজেই বুঝতে পারে তাকে বলে প্যালপিটেশন। এছাড়া আরো দুটো ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পেশেন্টের থার্স্ট মানে তেষ্টা বেড়ে যাবে আর তার সাথে প্রচুর পরিমাণে ইউরিনেশন হবে। তো এই যে জিনিসগুলো আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যদি কোনো পেশেন্টের বয়স কম হয় তার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেই পেশেন্টের যদি মানে কোনো একটা টাইমে পেটে ব্যথা হয় বা যদি বমি হয়ে থাকে বা বমি বমি ভাব আসে তাহলে কিন্তু সেই পেশেন্টের সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কারণ সেই পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়েছে এমনটাই সম্ভাবনা বেশি। এরপরে আসা যাক যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসকে প্রিভেন্ট করার উপায় কি। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসকে প্রিভেন্ট করার বেসিক্যালি উপায় হচ্ছে যে সুগারকে কন্ট্রোলে রাখা, রেগুলার সুগার চেক করা, আর যদি পসিবল হয় তাহলে ইউরিনারি কিটোন বডিটাকেও চেক করা, আর রেগুলার ডক্টরের সাথে কনসাল্ট করা যদি কোনো রকম কমপ্লিকেশন হয়। আর তার সাথে হচ্ছে গিয়ে মানে জেনারেলি
যখন কোনো জায়গায় হসপিটালে ভর্তি হতে যাচ্ছে তখন যেন ডায়াবেটিসের হিস্ট্রিটা নিজে থেকে হলেও দিতে হবে, কারণ সেটা কিন্তু অনেক সময় হয়তো মানে হসপিটালে ভর্তি থাকার সময় হয়তো ইনসুলিনটা চললো না বা ইনসুলিনটা পেলো না, তখন কিন্তু এই কমপ্লিকেশনটা আসতে পারে। এরপরে আসছি আমি যেটাতে, সেটা হচ্ছে হাইপার অসমোটিক কোমা। তো সেই হাইপার অসমোটিক কোমা যেটা আছে সেখানে কি হয় বেসিক্যালি, যে এটা ডায়াবেটিস মেলাইটাস টাইপ টুর ক্ষেত্রে দেখা যায়। ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু যেখানে হয় সেখানে বেসিক্যালি এটা মানে বেশি বয়সের লোকেদের ক্ষেত্রে হয়, অর্থাৎ আফটার 45 ইয়ার্স অফ এজ যাদের ডায়াবেটিস হয় সেখানে ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু হয়। তো এই ক্ষেত্রে বেসিক্যালি সিমিলার কারণেই এটা হতে পারে, মানে এখানেও ব্লাড গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তবে এখানে ব্লাড গ্লুকোজের মাত্রাটা যে বাড়ছে সেটার লেভেলটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের থেকেও বেশি, অর্থাৎ 600 মিলিগ্রাম/ডিএল এর থেকেও বেশি চলে যায় হাইপার অসমোটিক কোমার ক্ষেত্রে। তো সেই হাইপার অসমোটিক কোমাতেও সিমিলার ভাবেই ব্লাড গ্লুকোজ বাড়ার কারণে অনেক কমপ্লিকেশন দেখা যায়। তবে এখানে বেসিক্যালি পেশেন্টের মেন্টাল কনফিউশন হয়, আর তার সাথে বেসিক্যালি কিটোন বডিটা কিন্তু এখানে তৈরি হয় না, যেটা বেসিক ডিফারেন্স, মানে ত্রুটি অর্ডার পাওয়া যায় না। তবে মেন্টাল কনফিউশন আর মেন্টাল আর কি কন্ডিশনস গুলো আস্তে আস্তে কন্ট্রোলে থাকে না, এরকম হতে থাকে। তো এখানেও সিমিলার ট্রিটমেন্ট, পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়াটা খুব জরুরি, আর তার সাথে ডায়াবেটিক মানে বেসিক্যালি ব্লাড সুগারটাকে রেগুলার চেক আপ করতে হবে, আর তার সাথে ইনসুলিন অ্যাপ্লাই করাটা খুব জরুরি। এরপরে আসা যাক ডায়াবেটিসের বেসিক্যালি প্রিভেনশনের পার্টে। তো ডায়াবেটিস প্রিভেনশন, ডায়াবেটিস এর সাথে যে কোনো রকম মানে কোমরবিডিটি, অর্থাৎ হার্ট ডিজিজ হোক বা যদি কোলেস্টেরল বেড়ে গেছে সেরকম রোগও যদি হয়, তো সেই কোমরবিডিটি প্রিভেনশনের জন্য প্রথম যেটা প্রিভেনশন করতে মানে যেটাকে কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে মানে সেন্ট্রাল ওবেসিটি, অর্থাৎ পেট মোটা হয়ে যাওয়াটাকে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য বেসিক কিছু মানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বেসিক্যালি যে রাস্তাটা আমরা বেসিক্যালি আমরা টোটো করে বা অটো করে বা সাইকেল নিয়ে যাচ্ছি বা বাইকে যাচ্ছি, সেটাকে না গিয়ে সেই রাস্তাটা হেঁটে গেলে দ্যাট উইল বি বেটার। আর তার সাথে যদি আমরা এটা করতে পারি যে আমরা হচ্ছে গিয়ে মানে ঘরের কাজ বেসিক্যালি মানে যে কাজগুলো মানে যারা হাউস হেল্প তাদের যেগুলো করার কথা নয়, তো সেই মানে তাদেরকে সপ্তাহে কিছুদিন ছুটি দিয়ে আমরা যেন তাদের কাজটা নিজেরা করি। আর তার সাথে হচ্ছে যে আমাদের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটের মধ্যে থেকে যদি আমরা কিছুটা পরিমাণে হচ্ছে ফ্যাটকে রিডিউস করে, কিছুটা পরিমাণে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটকে রিডিউস করে, তার জায়গায় যদি আমরা ভেজিটেবলস আর ফ্রুটস কে ইনভলভ করতে পারি তাহলে কিন্তু খুব বেটার হয়। তো এই গেল বেসিক্যালি প্রিভেনশনের প্রাইমারি অ্যাসপেক্ট। এছাড়া আর প্রিভেনশনের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে যে মানে যখনই কোনো রকম কমপ্লিকেশন আসছে তখনই যেন ডাক্তারের সাথে কনসাল্ট করা হয়। একটা সার্টেন বয়সের পরে, অর্থাৎ অলমোস্ট 40 or 45 ইয়ার্স এর পরে আহ, বেশ কিছু লোকের মানে ওভার কনফিডেন্স হয়ে যায় যে আমার তো এতদিন কিছুই হয়নি, তার মানে আমার এখনো কিছু হবে না। কিন্তু এই ওভার কনফিডেন্সটা ভীষণ ভুল। তো সেই ওভার কনফিডেন্সটাকে যেভাবে হোক এটাকে হচ্ছে কি মানে বেসিক্যালি মানে না রাখা। তো এই ওভার কনফিডেন্স না রেখে পেশেন্ট মানে যে যার বয়স বেশি হয়েছে তাকে রেগুলার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারটা চেক আপ করাটা খুব জরুরি। আর তার সাথে তার সাথে যেটা আর একটা জিনিস ইম্পর্টেন্ট, মানে সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিস জিনিসটা যে আছে, এটা বেসিক্যালি একটা নির্দিষ্ট বয়সের পরই হবে তা নয়, এটা যে কোনো ক্ষেত্রে আসতে পারে, মানে বেসিক্যালি যে কোনো বয়সেই আসতে পারে, এবং যে কোনো বয়সে ডায়াবেটিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। তো সেই কারণে যে কোনো বয়সে যে ডায়াবেটিস হতে পারে এটাকে বুঝে যে কোনো বয়সেই এই ডায়াবেটিসের সিমটম দেখা দিলে সেই পেশেন্টকে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করাটা কিন্তু খুব জরুরি। এরপরে আসা যাক বেসিক্যালি ডায়াবেটিসের ট্রিটমেন্টে। এই ডায়াবেটিসের ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি একটা বেসিক্যালি ছোট্ট করে ডায়াবেটিসের হিস্ট্রি বলতে চাই। ডায়াবেটিস বলতে আমরা এখন বেসিক্যালি ডায়াবেটিস মেলাইটাসটাকে বুঝি, বাট এটা নয়। ডায়াবেটিস মানে ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস, দুটো পার্টি রয়েছে। তো আগেকার দিনে ডায়াবেটিস কথাটা শুনলেই মানে অনেক আগে মানে মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও আগে ডায়াবেটিস কথাটা শুনলে বেসিক্যালি লোকে যেটা মনে করতো সেটা হচ্ছে বেশি পরিমাণে ইউরিনেশন হচ্ছে। তো সেই কারণে এটাকে কিডনির প্রবলেম ভাবা হতো, এবং সেই সময় কিডনির উপরে কনসেন্ট্রেশন করা মানে কনসেন্ট্রেট করা হয়েছিল যে কিভাবে এটা হচ্ছে। তারপরে যেটা হলো যে ডায়াবেটিস জিনিসটাকে দেখা গেল যে মানে বেসিক্যালি বেশি ইউরিনেশন হচ্ছে, কিন্তু যাতে দুটো কন্ডিশনে, একটা কন্ডিশনে ইউরিনের টেস্টটা হচ্ছে সুইট, আর একটা কন্ডিশনে ইউরিনের টেস্ট সুইট নয় তবে তার ইউরিনেশনের পরিমাণ অনেক বেশি।
তো যেখানে ইউরিনের টেস্ট যেখানে কি করে মানে জেনেছিল সেটা বলা যায় না, হয়তো খেয়ে দেখেছিল। কিন্তু যাই হোক না কেন, তারা এটা বুঝেছিল যে দুটো কন্ডিশন ডিফারেন্ট। তো যাই হোক না কেন, তো এবারে ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা হচ্ছে যেখানে ইউরিনের টেস্ট সুইট ওরা এভাবে নাম দিয়েছিল। কিন্তু দেখা গেছিল তখন যে সেই ডায়াবেটিস মেলাইটাসে বিভিন্ন রকম কমপ্লিকেশন আসছে, যেগুলো অলরেডি শুভশ্রী মেনশন করেছে। তো সেই কমপ্লিকেশন গুলোকে কিন্তু বেসিক্যালি ওই মানে আগেকার দিনে ডাক্তার বা বিজ্ঞানীরা সেগুলোকে নিয়ে চর্চা করছিলেন, এবং তারা সেগুলোকে ঠিক করার চেষ্টা করছিলেন। ডায়াবেটিসের বেসিক জায়গাটাতে তারা পৌঁছাতে পারছিলেন না। তো এই এইরকম একটা কন্ডিশনে ডক্টর ব্যারন বলে একজন ছিলেন, তিনি 1920 খ্রিস্টাব্দে বেসিক্যালি ডায়াবেটিস মেলাইটাসটাকে প্যানক্রিয়াসের কোনো একটা মানে প্যানক্রিয়াসের সাথে রিলেট করার চেষ্টা করেছিল। তো সেই প্যানক্রিয়াসের সাথে যখন উনি রিলেট করার চেষ্টা করলেন, তখন দেখা গেল যে আহ, তারপরে এই এই কনসেপ্টটাকে ব্যবহার করে পরবর্তীকালে ব্যান্টিং আর বেস্ট বলে দুজন ডক্টর বিজ্ঞানী ছিলেন। তারা এই মানে বেসিক্যালি কি করেছিলেন, তারা একটা কুকুরের গা থেকে মানে প্যানক্রিয়াস খুলে ফেলে দিয়েছিল, দিয়ে তার শরীরে, যার গায়ে প্যানক্রিয়াস আছে, সেখান থেকে ইনসুলিন বা তার থেকে স্যাম্পল বা ব্লাড নিয়ে, সেখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে সেটা অ্যাপ্লাই করেছিল। এবং দেখা গেছিল যে যার গায়ে প্যানক্রিয়াস নিয়ে, তার শরীরে ওই বাইরের কুকুরটা থেকে, মানে যার আছে সেখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে দিলে, সেই মানে প্যানক্রিয়াসিন কুকুরটার শরীরে গ্লুকোজের কন্ট্রোল বেটার হয়, যখন তার শরীরে প্যানক্রিয়াস থাকে না সেই সময়। তো এখান থেকে বেসিক্যালি ইনসুলিনের কনসেপ্টটা এসেছিল, এবং এই ইনসুলিনের কনসেপ্টটাকে মানে ব্যবহার করে আহ, একজন 14 বছরের বাচ্চার উপরে, মানে ওই থমসন বলে একজন ছিলেন, তার উপরে এটা অ্যাপ্লাই করা হয়েছিল। তো তার বয়স খুব, মানে থমসনের খুব কম বয়সেই এই ডায়াবেটিসটা ধরা পড়ে। সেই সময় যেটা ছিল যে যদি কম বয়সে ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে সেটাকে টাইপ 1 বলা হতো, কারণ এই কম বয়সে ডায়াবেটিসটা খুব কম সময়ের মধ্যেই মানুষকে মেরে ফেলতো। অর্থাৎ তাদের বয়সের সীমা আলটিমেটলি 20 বছর পর্যন্ত হওয়া সম্ভব ছিল। তো এবারে এই মানে যে 14 বছরের বাচ্চাটার মধ্যে যে এরকম টাইপের একটা ইনসুলিন টাইপের জিনিস অ্যাপ্লাই করা হলো, তার মধ্যে দেখা গেল যে তার বয়স বেড়ে 14, মানে 20 থেকে 17, সরি 27 বছর হয়েছে। তো এই যে বয়সের টাইমটা বাড়লো, এটা প্রমাণ করলো যে এই ডায়াবেটিসের ট্রিটমেন্ট এভাবেই হওয়া সম্ভব। তো এরপরে এই কাজটা করেছিলেন বেসিক্যালি ডক্টর পলি। তো এই যে পুরো ঘটনাগুলো হলো, এখান থেকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট যে ইনসুলিন দিয়ে করা সম্ভব, সেটা বেসিক্যালি ডিসকভার হলো। ইনসুলিনের বিভিন্ন রকম ফর্ম রয়েছে। তবে শুধুমাত্র যে ইনসুলিন তাই নয়, আমরা এখনকার দিনে বিভিন্ন রকম ওষুধ মুখেও খাওয়া যায়, যেগুলো ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করতে পারে। তো এই যে ইনসুলিন যেটা আছে, সেটা বেসিক্যালি মানে সিরিঞ্জের মাধ্যমে সাবকিউটেনিয়াসলি পেটের মধ্যে ইনজেকশনটা নেওয়া হয়। তবে এই ইনসুলিন যে সাবকিউটেনিয়াস ইনজেকশন হচ্ছে, এটা ছাড়াও আরো কিছু উপায় রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে পেটের মধ্যে একটা পাম্প লাগিয়ে দেবে, ছোট ছোট মতো একটা মেশিন লাগিয়ে দেবে। তো সেই ছোট যে মেশিনটা লাগিয়ে দিচ্ছে, সেই মেশিনটা ব্লাডের গ্লুকোজটাকে সেন্স করতে থাকবে, আর সেন্স করতে থাকবে, এবং যখন ব্লাড গ্লুকোজ কমে যাবে তখনই, যখন ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে বা যখন পেশেন্ট কিছু একটা খাবে, তখনই কন্টিনিউয়াসলি ও সাপ্লাই করতে থাকবে। তো এই মেশিনের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, সেটা হচ্ছে যাদের টাইপ 1 ডায়াবেটিস, তাদের বয়স কম, তাদের জীবনে কাজ বেশি করতে হবে। তো সেই ক্ষেত্রে এই পাম্পটা খুব হেল্প করে। পাম্পটা যদি মানে লাগানো থাকে, তাহলে তাকে টাইম টু টাইম মানে ইনসুলিন নেওয়ার কথা চিন্তা করতে হবে না। সে যে কোনো টাইমে যে কোনো কাজ করতে পারবে। তো এটা অনেক বেশি পেশেন্টের মুভেবিলিটি, মানে চলাচলকে অনেক বেশি ইজি করেছে। কিন্তু এতে প্রবলেম এটাই যে কোনো কারণে যদি পাম্প খারাপ হয়ে যায়, তখন কিন্তু সেটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মধ্যে নিয়ে যেতে পারে পেশেন্টকে, এবং সেটা কমপ্লিকেট করতে পারে। সেই জন্য পেশেন্টের এই পাম্পটার দিকে একটুখানি নজর রাখা উচিত। এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ইনসুলিনের পাম্প ছাড়াও বা এরকম ইনজেকশন ছাড়াও, এমনি যখন পেশেন্ট হসপিটালে ভর্তি হয় অত্যন্ত পরিমাণে বেশি গ্লুকোজ নিয়ে, তখন গ্লুকোজ কমানোর জন্য ডাইরেক্ট ইনসুলিন ব্লাডের মধ্যে ইনজেক্ট করা যেতে পারে। তো বেসিক্যালি এই গেল হচ্ছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট। তো ডায়াবেটিসের ট্রিটমেন্ট এগুলো ছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে ইনসুলিনের ভ্যালুটা। তো যখন ডাক্তারের কাছে পেশেন্ট যাচ্ছে, ডাক্তার পেশেন্টকে ইনসুলিনের একটা নির্দিষ্ট মাত্রা বলে দিচ্ছে। ধরে নিলাম সেই মাত্রাটা পেশেন্টের শরীরের গ্লুকোজকে কমানোর জন্য নর্মাল ঠিক আছে। এবারে দেখা গেল যে মোটামুটি 6 মাস 7 মাস বা 1 বছর পরে
পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে বললো, ডাক্তারবাবু আমার না খুব কম পরিমাণ ইনসুলিনেই কাজ হয়ে যাচ্ছে, অত ইনসুলিন নিতে হচ্ছে না, কমই আমার ব্লাড গ্লুকোজ নর্মাল। ডাক্তারবাবু শুনে তো হুব্বা হয়ে গেল যে এত কম ইনসুলিনে কি করে, মানে পসিবলটা কি করে এত কম, মানে এটা কি করে সম্ভব যে দিন বে দিন, তাহলে কি মানে তাহলে কি এই রোগের অন্য কোনো ডিরেকশনও আছে? কিন্তু দেখা গেল ব্যাপারটা সেরকম নয়। তো অ্যাকচুয়ালি যখন আমাদের শরীরে ইনসুলিন, মানে আমরা মানে ইনজেকশন করে নিই বা যদি প্যানক্রিয়াস থেকে বেরোয়, সেই ইনসুলিনটা বেসিক্যালি আমাদের শরীরে কাজ করার পরে কিডনি দিয়ে বেরিয়ে যায়। এবার কিডনি যদি ডায়াবেটিসের কারণে খারাপ হতে থাকে, তখন কিন্তু এই যে ইনসুলিনটা রয়েছে, এই ইনসুলিনটা কিন্তু আর কিডনি দিয়ে বেরোতে পারে না, সেটা শরীরের মধ্যেই রয়ে যায়। তার ফলে কি হয়, এই ইনসুলিনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শরীরে জমতে থাকে, মানে তার এক্সক্রিশনটা কমতে থাকে, শরীর থেকে বেরোনো কমে যায়। তার ফলে আমাদের বাইরে থেকে আগে যে পরিমাণ ইনসুলিন নিতে হচ্ছিল গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য, এখন কিন্তু তার থেকে অনেক কম পরিমাণ ইনসুলিন নিতে হচ্ছে সেই গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো যখনই দেখা যাবে যে কম ইনসুলিনেই হচ্ছে গিয়ে সুগার কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন কিন্তু একবার ডাক্তারের সাথে কনসাল্ট করা খুব জরুরি। তো তখন হতে পারে যে সে পেশেন্টের হয়, মানে যার ইনসুলিন কম লাগছে, তার ক্ষেত্রে হয়তো মানে বেসিক্যালি তার কিডনিতে কোনো একটা প্রবলেম খুব বড়ভাবে ছড়িয়ে গেছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ইনসুলিনের একটা রেজিস্ট্যান্স হতে পারে, অর্থাৎ যেখানে ইনসুলিন আমি প্রচুর নিচ্ছি কিন্তু ইনসুলিন কাজ করছে না। এবার এই ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি ইনসুলিন অনেক নেওয়ার পর কাজ করছে না, এটার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের কিছু রিসেপ্টার আছে, অর্থাৎ যেখানে ইনসুলিন কাজ করার ফলে ব্লাড গ্লুকোজটা কন্ট্রোল হয়। তো সেই যে রিসেপ্টার বা সেই যেখানে ইনসুলিন কাজ করছে সেই জায়গাটা কোনো কারণে ইনসুলিনকে অ্যাক্ট করতে, মানে সেখানে ইনসুলিন গিয়ে কাজ করতে পারছে না। এই ঘটনাটা কি করে মানে সলভ করার অনেক মানে বেসিক্যালি এটা খুব প্রবলেমেটিক বিষয়, তখন কি করে ট্রিটমেন্ট হবে। তো এই জিনিসটা যাতে না পৌঁছায় সেই জন্য ডায়াবেটিসের জন্য ইনসুলিন ট্রিটমেন্ট নেওয়া দরকার, ইটস ওকে। তবে ঘটনা হচ্ছে যে সেই ট্রিটমেন্টের পাশাপাশি ডায়াবেটিসের জন্য কিন্তু অবভিয়াসলি মানে পেশেন্টকে এক্সারসাইজটাও করতে হবে, কারণ এক্সারসাইজই কিন্তু একমাত্র জিনিস যেটা পেশেন্টের সেই রিসেপ্টর গুলো যেখানে ইনসুলিন কাজ করবে সেটাকে বাড়াতে সাহায্য করে। তো এই ভিডিওতে ইনসুলিন মানে ডায়াবেটিস রিলেটেড পার্টটা আমার তরফ থেকে এইটুকু। Thank you, Subhajit and Subhashri, হুম। for such a lively, wonderful discussion on diabetes. এই যে ডিসকাশনটা হলো ডায়াবেটিসের উপরে, এর থেকে আমরা টেক হোম মেসেজটা কি, মানে আমরা কি বুঝলাম? ফার্স্ট অফ অল, দেখো ডায়াবেটিস মেনলি তিনটে সিমটম দেখা যায়। একটা হচ্ছে পলিডিপসিয়া, পলিইউরিয়া, ওয়েট লস। পলিডিপসিয়া মানে তোমার মনে হচ্ছে যে গলাটা শুকনো শুকনো লাগছে, একটু জল খেতে হয়, ঠিক আছে? তারপরে পলিইউরিয়া মানে তোমার মনে হচ্ছে যে বাথরুম যেতে হবে, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, বাথরুম যাওয়ার প্রবণতা তোমার বেড়ে গেছে, বা তোমার মনে হচ্ছে শরীরটা খুব হালকা হালকা হয়ে গেছে রিসেন্ট। এইগুলো যদি তোমার মনে হয় কখনো, তা তুমি বুঝবে যে তোমার ডায়াবেটিস হতে পারে। এগুলো একটা ক্লাসিক চিন্তা, ঠিক আছে? তো এইগুলো হলে তুমি এর সাথে তুমি সাডেনলি একদিন মনে হলো আজকে একটা ব্লাড টেস্ট করে দেখা যাবে কি হয়। ব্লাড টেস্ট করে দেখলাম যে আমার হয়েছে গ্রেটার দেন 200% হয়েছে, ব্লাড গ্লুকোজ গ্রেটার দেন 200%, র্যান্ডম ব্লাড সুগার লেভেল। তো তোমার সাসপিশিয়াস হয়েছে হবে যে আমার ডায়াবেটিস হতে পারে। সেকেন্ড কেস, ধরো তোমার এই তিনটের একটাও সিমটম তোমার মধ্যে দেখা যায়নি, তুমি নিজে দেখছো তুমি পুরোপুরি সুস্থ জীবনযাপন করছো, কিন্তু একদিন তুমি হঠাৎ মনে হলো যে আজকে ফাস্টিং ব্লাড সুগার টেস্টটা করে দেখি কি হয়। তো সেটা করে দেখলাম যে আমার গ্রেটার দেন 200% ব্লাড গ্লুকোজ লেভেল আসছে। তো তখন আমাকে সাসপিশিয়াস হয়ে যেতে হবে আবার যে আমার ব্লাড সুগার হতে পারে, ডায়াবেটিস হতে পারে। থার্ড কেস আরেকটা হচ্ছে, তুমি আবারও কোনো সিমটম তোমার মধ্যে নেই, তুমি হচ্ছে HbA1c টেস্ট করলে, হঠাৎ করে HbA1c টেস্ট করলে, HbA1c টেস্ট করে তুমি দেখছিলে তোমার গ্রেটার দেন 6.5% তোমার হচ্ছে ব্লাড HbA1c লেভেল। তখন তোমার হাইলি সাসপিশিয়াস হয়ে যেতে হবে আবার যে তোমার ব্লাড সুগার হতে পারে বা ডায়াবেটিস হতে পারে। কিন্তু তুমি কিন্তু নিজে থেকে কখনো কোনোদিনও ডায়াবেটিস আসতে পারে না যে আমার ডায়াবেটিস হয়েছে। ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কন্ডিশনে, তোমার ফিজিশিয়ান যদি বলে তোমাকে যে তোমার ডায়াবেটিস হয়েছে, ইভেন আরো আজকের কন্ডিশন সব বাদ বিচার করে, তখনই তুমি বুঝবে যে হ্যাঁ আমার ডায়াবেটিস হয়েছে, যখন তো ফিজিশিয়ান বলবে। বাট নিজে কখনো এটা কনক্লুড করবে না এগুলো দেখে যে তোমার ডায়াবেটিস হয়েছে। এবার
তুমি হচ্ছে এই যে ডায়াবেটিস এর কমপ্লিকেশন হয়, ডায়াবেটিস থেকে যে অনেক রকমের কমপ্লিকেশন দেখা যায়, এগুলো তোমাকে নিজে থেকে কিছু স্টেপ নিতে হবে, বা তোমার যদি ডায়াবেটিস হয়েও থাকে ইউ শুড টেক সার্টেন স্টেপ সো দ্যাট এই কমপ্লিকেশন গুলো অ্যারাইজ না করে। বা যদি ধরো ইনিশিয়াল স্টেজের ডায়াবেটিস তুমি আছো, এই কন্ডিশন গুলো যাতে ফার্দার অ্যাগ্রেভেট না করে সেই জন্য কিছু স্টেপ তুমি পার্সোনাল দিক থেকে তুমি নিতে পারো। কি কি সেই স্টেপ গুলো? ফার্স্ট অফ ফরমোস্ট যেটা করবে তুমি সেটা হচ্ছে মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে, পুরোপুরি মিষ্টি খাওয়া বন্ধ। কারণ মিষ্টি মানেই ব্লাড গ্লুকোজ, মিষ্টি মানেই ভয়। সুগার হয় ব্লাড, আমরা সুগার যেটা বলি বা ডায়াবেটিস যেটা বলি ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলের জন্যই হয়। মিষ্টি খেলে কিন্তু তোমার সে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, সো মিষ্টি পুরোপুরি বন্ধ করতে হবে। ঠিক আছে। সেকেন্ডলি তোমাকে সল্ট, ইনটেক অফ সল্ট এটা তোমাকে রেস্ট্রিক্ট করতে হবে যতটা সম্ভব। থার্ডলি তোমাকে অয়েলি ফুডস খাওয়া অ্যাভয়েড করতে হবে। বাড়িতেও যে খাবার খাচ্ছ সেখানে একটু এনশিওর যে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা যেন রিচ না হয়। মিনিমাম ইনগ্রেডিয়েন্ট দিয়ে যেরকম করা যায় অয়েলি ফুড একদম খাওয়া চলবে না। তারপরে ফোর্থলি তোমাকে হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। হেলদি লাইফস্টাইল লিড করতে হবে মানে সময়ে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, রাত্রিবেলা তাড়াতাড়ি শুতে হবে, 7 to 8 hours অফ আনডিস্টার্ব স্লিপ তোমাকে নিতে হবে, স্লিপ ঘুমাতে হবে। তোমাকে টাইমলি মিলস নিতে হবে, ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তিনটেই যেন সময় সময় করতে হবে। তারপরে তোমাকে নিজের ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে, ওয়েটটা যাতে তোমার বেড়ে না যায় সেটা দেখতে হবে। তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ বলতে একদিন আমি 5-6 ঘন্টা হেঁটে নিলাম বা 5-6 ঘন্টা ওয়ার্কআউট করে নিলাম বা সারা সপ্তাহে আমার কাজ হয়ে গেল, না ওরকম করলে হবে না। ইউ হ্যাভ টু ডিভাইড 150 মিনিটস পার উইক করে তোমাকে এক্সারসাইজ করতে হবে। 150 মিনিটস পার উইক এক্সারসাইজ মানে হেভি ওয়ার্কআউট করতে হবে তার কোনো মানে নেই। তুই সিম্পল তোমার বাড়িতে হাঁটাচলা করো 22 মিনিট ধরে, ছাদে গিয়ে হাঁটো 22 মিনিট ধরে পার ডে, উইথ হেল্প আ লট, ইউনো। তারপরে তোমাকে বাড়িতে একটা ব্লাড সুগার টেস্টিং কিট আর একটা ব্লাড প্রেশার মনিটর, এই দুটো অবশ্যই 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 রাখতেই হবে। নিজেকেও মনিটর করতে হবে তোমাকে যে আমার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে আছে কিনা। ইভেন ইফ ইউ আর আ নর্মাল পার্সন ইউ হ্যাভ টু সি কি তোমার ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে কিনা। ফ্রম টাইম টু টাইম তোমাকে দেখতে হবে। এবার ধরো তুমি হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, যে স্টেপস গুলো বললাম, নিজে সব রকম ওষুধ খাচ্ছ টাইমে টাইমে, এক্সারসাইজ করছো টাইমে টাইমে, সবকিছু করছো টাইমে টাইমে, তা সত্ত্বেও দেখছো যে তোমার ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তো তখন ইউ শুড গো টু আ ফিজিশিয়ান ইনস্টিড অফ প্যানিকিং, ইউ শুড গো টু দ্য ফিজিশিয়ান অ্যান্ড তোমার সবকিছু করা সত্ত্বেও তোমার এই প্রবলেম গুলো হচ্ছে। বিকজ সুগার সবসময় কিন্তু মানে যেগুলো ডিসকাশন হচ্ছে সেটার জন্য কিন্তু হয় না, আরো অনেক অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে যেগুলোর জন্য সুগার হতে পারে। হেরিডিটারি অনেক কন্ডিশন থাকতে পারে, আরো অনেক কিছু কিন্তু থাকতে থাকতে পারে যার জন্য সুগার বাড়তে পারে। তো এগুলো তোমাকে দেখতে হবে। এবার যারা স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ড্রিঙ্কিং করো সেটাও কিন্তু পুরোপুরি কুইট করতে হবে, একেবারে বন্ধ করতে হবে, যাতে মানে কমপ্লিকেশন অফ সুগার অ্যারাইজ না করে। তো এবার দেখা যাক যে কোয়েশ্চেন কি কি এসছে আমাদের কাছে। মধুরিনা ঘোষ জিজ্ঞাসা করেছেন যে ডায়াবেটিস এর কোশ্চেন্সগুলো স্ক্রিনে পেশেন্টদের, দিয়ে দে, কোশ্চেন্সগুলো স্ক্রিনে দিয়ে দে, ওইখানে ক্লিক কর, স্ক্রিনে চলে আসবে। হ্যাঁ এবার ঠিক আছে, চলে গেল, আবার ক্লিক কর, একবার ক্লিক কর, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ডায়াবেটিস এর পেশেন্টদের কার্ডস হলে সেটা হিল করতে টাইম কেন লাগে? তুই বলবো না আমি বলবো? তুই বলবি না আমি বলে বলবো? দে, বলে দে, বলে দে, অসুবিধা নেই। দেখো, সুগারের একটা ডায়াবেটিস একটা কমপ্লিকেশন হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মানে মানে নার্ভ ড্যামেজ। নার্ভ ড্যামেজ হলে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয়। ব্লাড সার্কুলেশন যদি হ্যাম্পার হয়, এবার যেখানে কাট হয়েছে বা উন্ড হয়েছে সেখানে ব্লাড রিচ করতে পারে না ইন অর্ডার টু হিল দ্যাট উন্ড। তো এই জন্য ডায়াবেটিস পেশেন্টদের কোনো কাট হলে সেটা হিল করতে টাইম লাগে। অ্যান্ড প্লাস একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় কোনো কাট হয় ডায়াবেটিস পেশেন্টদের, তো সেখানে যেহেতু নার্ভের সেন্সেশন নেই, তো অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের পেশেন্টরা সেই জিনিসটা বুঝতে পারে না। অ্যান্ড সিমিলার জিনিস ডায়াবেটিক ফুটের ক্ষেত্রেও হয়, যে মানে যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ের তলায় যদি কোনো কারণে কেটে যায়, তাহলে অনেক সময় পেশেন্ট সেটা বুঝতে পারে না এবং সেই কাটাটা দীর্ঘদিন ধরে চলতে থাকে।
অ্যান্ড যেহেতু এই পেশেন্টরা যেহেতু বেসিক্যালি একটু মোটা হয়, তার ফলে এদের ওয়েট বেশি হয়, সেই কারণে এদের মানে পাটা অনেক সময় ফ্ল্যাট ফুট হয়ে যায়, তার ফলেও হচ্ছে গিয়ে এই কাটগুলো আসতে পারে। তো সেই কারণে কাটটা যেহেতু আননোটিস থেকে যায়, অনেকদিন ধরে দেখা হয় না, তার কারণেও কিন্তু কাটটার ট্রিটমেন্ট হয় না বলে সেটা কিন্তু মানে হিল অনেক সময় করতে টাইম লাগে বেসিক্যালি। নেক্সট কোয়েশ্চেন ইজ, এটা তো বলেই দিয়েছি যে ডায়াবেটিস হলে জেনারেলি বলা হয় মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করতে। মিষ্টি জিনিসটা খুব এফেক্ট করে, হ্যাঁ এটা তো বলতে অ্যাড্রেস করাই হয়েছে যে ওটা আচ্ছা, ব্লাড আমি সুগার একটা জিনিস লেভেল। বলতে চাই, আমি এখানে যদি বলতে চাই সেটা হচ্ছে যে বেসিক্যালি মিষ্টি জিনিসটা কেন বলা হয় অ্যাভয়েড করতে। তো বেসিক্যালি যখন আমরা মিষ্টি খাচ্ছি, তো অ্যাট দ্যাট মোমেন্ট সেই মিষ্টিটা যে গ্লুকোজটা আমরা নিচ্ছি, সেই গ্লুকোজটা আমাদের ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে, রাইট? অ্যান্ড সেই ব্লাডে অ্যাবজর্ব হওয়ার পরে এই গ্লুকোজটা আমাদের প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াসকে বলছে যে ইনসুলিন সিক্রিট করার জন্য। তো এবারে যদি বেশি পরিমাণে আমরা গ্লুকোজ নিই, তাহলে সেটা বেশি পরিমাণে প্যানক্রিয়াসকে বলবে বেশি ইনসুলিন সিক্রিট করতে। এই বেশি ইনসুলিন সিক্রেট করতে গিয়েই প্যানক্রিয়াসের মেন প্রবলেমটা হয়, এবং সেখানে মানে ইনসুলিনের সিক্রিশনটা আস্তে আস্তে ফেল হতে থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে এই মানে গ্লুকোজ জিনিসটা যদি হয়তো মানে ডায়াবেটিস হওয়ার আগে থেকেই যদি কন্ট্রোল করা যায়, মানে ধরা যাক কারো বয়স ধরা যাক 25-26, অ্যান্ড তখন যদি সে যদি মানে জিনিসটাকে খুব মানে মানে বেসিক্যালি বেঙ্গলি লাইফস্টাইলে ভাত জিনিসটা যতদিন না পর্যন্ত কন্ট্রোল হচ্ছে ততদিন পর্যন্ত ডায়াবেটিস মানে ডায়াবেটিস জিনিসটাকে কন্ট্রোল করাটা খুবই মুশকিল, কারণ ভাতও তো একটা অ্যাকচুয়ালি মানে গ্লুকোজেরই পার্ট। তো মানে সেখানে একটা গ্লুকোজ থাকে। তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে বেসিক্যালি মানে ডায়াবেটিস তো দূরের কথা, আর ডায়াবেটিসের আগে থেকে যদি ডায়াবেটিস নাও হয়, খুব কম বয়স থেকেই এই মানে গ্লুকোজ জিনিসটাকে কমানোটা খুব ইম্পর্টেন্ট। তা না হলে মানে ইনসুলিনের সিক্রিশনটা বাড়ানোর চেষ্টা করতে করতে একটা টাইমের পরে যেটা ডায়াবেটিসের ল্যান্ড আপ করবে, এটা খুব স্বাভাবিক। তারপরে বলছি। চলে গেল আবার দিয়ে। ডায়াবেটিসের জন্য কি ওবেসিটি হতে পারে? অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মানে পারে। হুম। ডায়াবেটিসের, হ্যাঁ তুই বল। হ্যাঁ দেখ, ডায়াবেটিসের জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে যেটা ওবেসিটি হতে পারে, এবার ঘটনা হচ্ছে কিভাবে। তো ডায়াবেটিসে যদি খুব মানে অনেক দিন ধরে ডায়াবেটিসটা চলছে, সেই ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য কি হচ্ছে, বেসিক্যালি আমরা বেশি পরিমাণে গ্লুকোজ নিচ্ছি, তো সেটা ব্লাডে গিয়ে জমছে। তো সেই গ্লুকোজটা অ্যাকচুয়ালি আফটার সার্টেন টাইম সেটা ফ্যাটে কনভার্ট হবে, ঠিক আছে? তো সেই গ্লুকোজটা যে ফ্যাটে কনভার্ট হচ্ছে এবং সেটা বেসিক্যালি আমাদের শরীরে স্টোর হয়ে যাচ্ছে, এন্ড সেটা বেসিক্যালি এই মানে ওবেসিটি জিনিসটাকে কজ করছে। তো মানে ডায়াবেটিস যদি অনেক দিন ধরে থাকে, অল্প অল্প মানে মানে যে মানে গ্লুকোজ বেশির যে পরিমাণটা সেটা যদি খুব লিমিটের মধ্যে থাকে, যদি মানে এই 200, 210, 220, 250 এই লিমিটে মানে যদি অনেক দিন ধরে থাকে, তখন অন্যান্য কমপ্লিকেশনের সাথে এটাও আসতে পারে, মানে ওবেসিটিও আসতে পারে। তবে ওয়েট লস ডায়াবেটিস যখন হবে, তখন কিন্তু গ্লুকোজের মাত্রাটা মানে অনেকটা বেশি হয়ে গেছে, তখন আস্তে আস্তে ওয়েট লসটা শুরু হয়েছে। ওকে। ডায়াবেটিসের জন্য ওবেসিটি থেকেও মেন যেটা ওবেসিটির জন্য কিন্তু ডায়াবেটিসটা হ্যাঁ, হতে পারে, যেটা ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে হিসেব কাজ করছে, তো আমার মনে হয় ওটা ওবেসিটি একটু মিনস মাথায় রাখা উচিত ইনসুলিন যে রেজিস্ট্যান্স। মানে ওবেসিটি দুটোই হ্যাঁ কন্ট্রোল রেজিস্ট্যান্স। করা উচিত। ওই হ্যাঁ জন্যই হতে পারে ওবেসিটি থেকে ডায়াবেটিস, এটাই মেন বডি কারণ। ওয়েটটা কিন্তু কন্ট্রোল করতে হবে। হুম। তো এটাই আমাদের আজকে লাইভ সেশন অন ডায়াবেটিস, এইটুকুই ছিল আমাদের। আজকে রাত্রে আমরা আবার লাইভ আসছি কিডনি প্রবলেমস নিয়ে। তোমরা আমাদের সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। আর আগামী দিনের টপিক গুলো একবার বলে রাখি, যাতে তোমরা একবার অ্যাওয়ার হয়ে যাও যে কি কি নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি আগামী দিনে। এটা হচ্ছে হাইপার টেনশন, হার্ট প্রবলেমস, ওবেসিটি, ওটিসি ড্রাগ, কালকে কি কি আছে আবার সাইকোলজিক্যাল বলে দিস। প্রবলেম। হ্যাঁ, কালকে এটা কি কি হচ্ছে আছে বলে দিস। আগামী। হ্যাঁ, তুই হ্যাঁ সবকটা বলে কালকে। দে, তারপরে কাল কি আছে সেটা বলে দিস, তারপরে কে কে হ্যাঁ, থাকবে। কোভিড-19 নিয়েও আমরা ডিসকাশন করব, ইম্পর্টেন্ট টপিক ওইটা। তারপরে রং অ্যাজাম্পশনস, মানে রেগুলার চেকআপ করতে হবে, সেটাও আমরা ডিসকাস করব। প্রেগন্যান্সি নিয়েও আর পেডিয়াট্রিক প্রবলেমস নিয়ে আমরা ডিসকাশন করব। কালকে টপিকস অফ ডিসকাশন থাকবে হাইপারটেনশন,
সকালবেলা আর রাত্রিবেলা থাকবে হার্ট প্রবলেমস। থ্যাংক ইউ। লাইভ সেশন এখানে এন্ড করছি, আশা করি সবাই এনজয় করেছো। বাই। বাই।